এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো, এই চ্যাপ্টারে যত ধরনের সূত্র আছে সেই সূত্রগুলো সবগুলো এক জায়গায় করার চেষ্টা করব। তাহলে শুরু করি। প্রথমে আসি আমরা কৃতকাজে। কৃতকাজ ডাব্লু, কৃতকাজকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি। ডাব্লু ইকুয়াল টু আমরা জানি এফ এস কস থেটা। এফ মানে একটা হচ্ছে এই বল, মানে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে এফ বল প্রয়োগ করলাম। এই বল, আচ্ছা এইদিকে সরণ দেখায়, বস্তুটার উপর এদিকে এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এস পরিমাণ সরণ ঘটলো এই দিকে। তে বল প্রয়োগ করার ফলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হইল থিটা, মানে এদিকে বল প্রয়োগ করছি, এদিকে সরণ হয়েছে এস পরিমাণ। তাইলে এই তোমার কৃত কাজ হবে ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থেটা। তাইলে ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থেটা, এটা হলো কৃত কাজের সূত্র। তো দেখো ভেক্টরে আমরা একটা জিনিস করছি না, এ বি কস থেটা, এ বি কস থেটা এরকমই হয়েছে না, এফ এস কস থেটা। এটাকে ভেক্টর ফরম্যাটে এভাবে লেখা যায় না, বল একটা ভেক্টর রাশি এফ ডট সরণ একটা ভেক্টর রাশি এফ ডট এস, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা ইকুয়াল টু এফ ডট এস, এটাও লেখা যায়। তারপরে ক্ষমতা, ক্ষমতা ক্ষমতাকে আমরা প্রকাশ করি পি দিয়ে, মানে পাওয়ার। পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। আমরা জানি, আমরা এটা এভাবে মনে রাখি, ডাব্লু ইকুয়াল টু পিটি, এভাবে আমরা অনেকেই মনে রাখি, তাই না? এভাবে আমরা অনেকে হচ্ছে পড়াশোনা করছি, প্লাস এইভাবে আমরা মনে রাখি। তাইলে এইভাবে আমরা ওইখান থেকে পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, এই কৃত কাজটা, ক্ষমতাটা বের করলাম। তো এখন ডাব্লুকে ভাঙলে আবার আমরা লিখতে পারি এম জি এইচ ডিভাইডেড বাই টি, এটা লিখতে পারি না? আচ্ছা, এইটা লিখলে আমি যেই সূত্রটা প্রমাণ করতে যাচ্ছি ওইটা হবে না, তাইলে আমরা একটু কাটি। তাইলে ডাব্লু ইকুয়াল টু কী ছিল, এই যে ডাব্লু ইকুয়াল টু উপরের লাইনে দেখো এফ এস কস থেটা, এফ এস কস থেটা ডিভাইডেড বাই টি রেখে দিলাম। আমরা এস ইকুয়াল টু ভিটি এই সূত্র জানি না, এইখান থেকে এস বাই টি ইকুয়াল টু ভি, মানে ভি ইকুয়াল টু এস বাই টি, এটা লেখা যায়। তাইলে এভাবে রেখে দিলাম। এভাবে রাখার পরে তাহলে আমরা ভি ইকুয়াল টু এস বাই টি এটা করতে পারি। তাহলে এইখানে দেখো এস বাই টি আছে না, এস বাই টি, ওইটার বদলে ভি লিখতে পারি না, তার মানে পি ইকুয়াল টু এফ ভি কস থেটা। তো একই দিকে যদি হয়, বস্তুর বেগ এবং বল যদি একই দিকে হয়, তখন ক্ষমতা বের করার জন্য বল গুণন সরাসরি এফ ভি লিখলেও হয়, কস থেটা তখন জিরো হয়ে যায়। দেখ, এই যে বেগটা, এইটা কিন্তু আসলে গড় বেগ, এটা হচ্ছে গড় বেগ, গড় বেগ গেল। তারপরে আমরা পরেরটাতে আসি। পরে দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর আছে এস, ওয়াই অক্ষ বরাবর আছে এফ। তাহলে দেখো দুই অক্ষের সরাসরি এরকম গ্রাফের এই ক্ষেত্রফল কি নির্দেশ করে সেটা বের করার জন্য অলওয়েজ দুই অক্ষের গুণ করে দিবা। তাহলে এস আর এফ যদি গুণ করে দিই, এফ এস হয়ে যায় না? আর এফ এস মানে কি, ডাব্লু না, ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থেটা। তার মানে এক্স অক্ষ বরাবর যদি এস থাকে এবং ওয়াই অক্ষ বরাবর যদি এফ থাকে, তাহলে সেই গ্রাফের ক্ষেত্রফল তোমার নির্দেশ করে হচ্ছে কৃতকাজ। গেল। এখন হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যর জিনিসটা কি? কাজ শক্তি উপপাদ্য জিনিসটা হচ্ছে তোমার টোটাল কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান, তার মানে ডেল ই কে। তার মানে টোটাল কৃত কাজ অনেকভাবেই হইতে পারে, মানে অনেকগুলা কাজ হইতে পারে। তাহলে এফ এস কস থেটা, এটা একটা কৃত কাজ। তারপরে ধরো আর একটার ক্ষেত্রে ডি পরিমাণ সরণ হয়েছে, তাহলে এফ ডি কস থেটা, মানে একই পরিমাণ বল ইউজ করতেছি, আর কিন্তু সরণ ভিন্ন ইউজ করলাম। আর ওই পাশে গতিশক্তির পরিবর্তন কি, হাফ এম ভি স্কোয়ার, লাস্টের গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি এম ইউ স্কোয়ার। তাইলে কাজ শক্তি উপপাদ্য বলে যে তোমার কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান। দেখো এখানে টোটাল যে কৃত কাজ হয়েছে সেটাই যে টোটাল গতিশক্তি পরিবর্তনের সমান। আর যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা বলে ধরো এখানে হচ্ছে একটা বল আছে, বলটা নিচের দিকে পড়তেছে, এটা হচ্ছে ভূমি। নিচের দিকে পড়লে এইখানে সম্পূর্ণটাই বিভব শক্তি। এই বিন্দুতে যখন বলটা আসবে তখন বিভব শক্তি যোগ গতিশক্তি, এই বিন্দুতেও বিভব শক্তি যোগ গতিশক্তি, এই বিন্দুতে বিভব শক্তি যোগ গতিশক্তি, সব কিছু কি হবে, টোটালটা তোমার সবগুলা সমান হবে, মানে প্রত্যেক বিন্দুতে ইপি যোগ ইকে এটা সেম হবে। এটাই বলছে হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। তাইলে যান্ত্রিক শক্তির নিত্যতা ই কে মানে কাইনেটিক এনার্জি অফ এ প্লাস ই পি মানে পোটেনশিয়াল এনার্জি অফ এ, মানে প্রথম আদি বিন্দুতে ইকুয়াল টু সেই বিন্দুতে, মানে প্রত্যেকটা বিন্দুতে ই কে অফ বি প্লাস ই কে
অফ বি। তার মানে এ বিন্দুতে বিভব শক্তি যোগ গতিশক্তি, বি বিন্দুতে বিভব শক্তি যোগ গতিশক্তি সবগুলো সমান হবে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। তারপরে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এখন স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। স্প্রিং বল দ্বারা কৃত কাজ করার আগে আমরা আর একটা জিনিস করি, এখানে হেডিংটা থাকুক সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে একটু এই আমরা যে কৃতকাজটা দেখলাম ওইটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃতকাজ। পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কি হবে ওইটা একটু দেখি। ডাব্লিউ ইকুয়াল টু তোমার ইন্টিগ্রেশন অফ, এইটা আমি কখনো বোর্ডে আসতে দেখি নাই, বা যেগুলো আসছে ওগুলো এত কষ্ট করে করতে হয় না। তাইলে দেখো ইন্টিগ্রেশন করতে হবে সবগুলা। তাইলে এই বলটা তো শুধু এক্স অক্ষ বরাবর থাকবে না, এফ এক্স ডি এক্স এক্স অক্ষ বরাবর থাকবে, এফ ওয়াই ডি ওয়াই প্লাস এফ জেড ডি জেড, মানে 3টা অক্ষ বরাবরই বল থাকবে না। তো এই বল লেখার পরে তারপরে করবা কি, দেখো ইন্টিগ্রেশন সাইন সব সামনে থাকলে সবগুলার আগে নেওয়া যায় না, তাহলে সবগুলার আগে নিয়ে যায়। তাহলে দেখো এফ এক্স ডি এক্স প্লাস এফ ওয়াই ডি ওয়াই প্লাস এফ জেড, সরি এখানে এফ জেড ডি জেড রাখলাম। দেখো এটা এক্স না এক্স অক্ষে বরাবর বল কাজ করছে, তাহলে এটা এক্স আদি বিন্দু যেটা ছিল এক্স ফাইনাল বিন্দু, মানে তোমার এরকম বলা থাকবে যে একটা বিন্দু 2,1,0 থেকে আর একটা বিন্দু হচ্ছে 3,2,1, বলবে যে এই বিন্দু থেকে একটা বল প্রয়োগ করে এফ পরিমাণের বল প্রয়োগ করে বস্তুটার এই বিন্দুতে স্মরণ ঘটানো হয়েছে। স্মরণ ঘটালে এই যে দেখো এইটা আর এটা এক্স এর না, তার মানে নিচে হবে 2 আর উপরে হবে 3, এই যে এভাবে। এখানে ওয়াই আই ওয়াই এফ, এখানে জেড আই, এখানে জেড এফ। এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, বুঝছো? তো এটাই শুধু দেখানোর জন্য দেখলাম। এখন আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজটা দেখি, চলো ভাই। তো এইগুলো একটু ডিলিট করে দিই এখান থেকে আবার। তারপর আমরা দেখবো হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা, এই দেখো স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এখানে আমরা তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি হবে, ডাব্লু স্প্রিং ইকুয়াল টু হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। অনেকে মনে করতে ভাই ভাই এরকম তো ছিল না, স্প্রিং বলের সূত্র তো ছিল এইরকম, স্প্রিং বল দ্বারা কৃত কাজ ছিল হাফ কে এক্স স্কোয়ার, এরকম সূত্র ছিল। এখন এরকম কেন হইলে, এইটাই হচ্ছে মূল সূত্র ভাই, এইটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে এটা হয়েছে কীভাবে, ধরো এটা একটা স্প্রিং সাম্যাবস্থায় আছে, এই সাম্যাবস্থা থেকে এই স্প্রিংটাকে ধরো টানলাম, এক্স পরিমাণ টানলাম, তার মানে আদি অবস্থায় এই যে এইখানে এক্স আই এ ছিল, লাস্টে আসলো এক্স এফ এ, তো এইটারই স্কোয়ার মানে আদি অবস্থা থেকে শেষ অবস্থা বাদ দিতে হয়। আর তোমাদের বইয়ে এই আদি অবস্থায় দেখো সাম্যাবস্থা আছে, তার জন্য এখানে এক্স ইকুয়াল টু 0 ধরছে, 0 ধরলে এখানে 0 বসাইলে এই যে সামনে একটা মাইনাস চলে আসে, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এইটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে। তো ভাইয়া কখনো যদি এরকম বলে যে তোমার এই স্প্রিংটাকে সাম্যাবস্থা থেকে একটু টানা হয়েছে, মানে এটা সাম্যাবস্থা ছিল এখান থেকে টেনে এইখানে রাখা হয়েছে, তারপরে আবার টানা হয়েছে, তার মানে দেখো তখন কিন্তু সাম্যাবস্থায় যে এই সাম্যাবস্থা থেকে এতটুকু দূরে ছিল এক্স আই, তারপর আবার এক্স এফ এত দূর হইলো, তখন কিন্তু হচ্ছে যে আমি যেটা লিখলাম ওইটাই লিখতে হবে বা ওইভাবেই করতে হবে। অথবা তুমি কিভাবে করবা, তখন এই পর্যন্ত রাখতে কৃতকাজ কত, পরে এই পর্যন্ত ছিল তখন কৃতকাজ কত, দুইটা বিয়োগ করে দিলে যেটা পাবা সেটাই আনসার। তুমি যেভাবে ভাই তোমার সুবিধা মনে হয়। তাইলে এগুলো আশেপাশের লেখাগুলো সরাই দেই, গেল স্প্রিং বল দ্বারা কৃতকাজ গেল। তারপর এখন গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমার বলছে ভরবেগের সম্পর্ক, ভরবেগ পি ইকুয়াল টু এম ভি না, দেখো এমও আছে ভিও আছে কিন্তু ভি এর উপর স্কোয়ার আছে, তার জন্য করবো কি আমি এম এর উপর একটা স্কোয়ার দিয়ে দেবো। আর এম এর উপর স্কোয়ার দিয়ে দিলে এম একটা বেশি হয়ে যাবে না, এই হাফের জন্য নিচে 2 এম একটা এম ভি স্কোয়ার, দেখো তাহলে একটা বেশি এম হয়ে গেল, ওইটাকে কাটার জন্য নিচে একটা এম লিখলাম। এম লিখলে তোমার এখন দেখো উপরে লেখা যায় পি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে লেখা যায় 2m। তাহলে এইটাই হচ্ছে তোমার গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক থেকে একটা জিনিস তুমি কিন্তু লিখতে পারো, যদি তোমার গতিশক্তি বা কে সেম হয়, এটা তোমার এমসিকিউ আসবে, সেম হলে দেখো কে ইকুয়াল টু
p²/2m। তাহলে এইখান থেকে দেখো গতিশক্তি ইকে এইটা আর ওই যে পি ভরবেগ এইটা হচ্ছে তোমার সমানুপাতিক না, এইটা সমানুপাতিক। তারপরে আবার আরেকটু এই ফর্মুলাটাকে যদি সিম্পলিফাই করি, এই 2mটাকে ইকের সাথে গুণ যায় না, ইকে ইন্টু 2m, তাহলে এইবার এটা সমানুপাতিক p² হইল না। তার মানে এটাকে একটু উল্টায় আমরা p² সমানুপাতিক m লিখতে পারি না? তার মানে এইখানে p² সমানুপাতিক m, এটা থেকে বুঝতে পারি যার ভর বেশি তার ভরবেগও বেশি। তার মানে এইখান থেকে তোমার যদি বলে যে গতিশক্তি সেম হয়, গতিশক্তি সেম হইলে, দুইটা বস্তুর গতিশক্তি সেম হইলে যার ভর বেশি তার ভরবেগ বেশি। তাহলে এটা একটু লিখে দিই। এটা মনে রাখবা যে ভারী বস্তুর ভরবেগ বেশি, গতিশক্তি সেম হলে ভারী বস্তুর ভরবেগ বেশি। আবার সেমভাবে আমি একটু পেজটা উপরে উঠাই। তোমার এবার এর আগে ছিল গতিশক্তি সেম, এবার যদি তোমার হচ্ছে ভরবেগ সেম হয়, ভরবেগ সেম হলে সূত্র আগে লিখি, ইকুয়াল টু p²/2m। তাইলে এইখানে দেখো এবার কি হয়, ইকে মানে এই গতিশক্তি সমানুপাতিক, নিচে এম আছে না, 1/m মানে ব্যস্তানুপাতিক, ভরের ব্যস্তানুপাতিক না। ব্যস্তানুপাতিক হইলে তার মানে এইটা বেশি হইলে এটা কম হবে, এইটা কম হইলে এটা বেশি হবে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমার এই ভর যত কম হবে গতিশক্তি তত বেশি হবে। তার মানে মনে রাখবা যে তোমার ভরবেগ সেম হইলে হালকা বস্তুর গতিশক্তি বেশি, হালকা হইলে গতিশক্তি বেশি। তার মানে যখন তোমার হচ্ছে এই এমসিকিউ আসবে যে দুইটা বস্তুর ভরবেগ সমান, তাইলে কোনটার গতিশক্তি বেশি হবে, যে বস্তুটা হালকা সেটারই গতিশক্তি বেশি হবে ভাই। তাইলে শেষ, এটাও শেষ। পরের পেজে যাই। দেখো বলছে কুয়া থেকে পানি শূন্য করতে কৃতকাজ। এটা তো একদম সোজা, কুয়া থেকে পানি শূন্য করতে কৃতকাজ W = mg/h'। h' হচ্ছে ভর কেন্দ্রের সরণ। তো এটা একটু চিত্র আঁকায় আমি একটু হালকা করে বুঝাই। দেখো এটা একটা কুয়া, তাই আমি কুয়া ধরলাম হাফ ভর্তি আছে। হাফ যদি ভর্তি থাকে আর কুয়াটার উচ্চতা ধরলাম তোমার কত, উচ্চতা ধরলাম হচ্ছে 10 মিটার, 10 মিটার, আর ব্যাসার্ধ ধরলাম 2 মিটার। তো mgh, আমরা তো m ইকুয়ালটা আর এক সূত্র পড়ছি না, রো ইকুয়াল টু m/v। এখান থেকে m এর মান লেখা যায় রো ভি জি h'। এখন ভিকে ভাঙায়ে আমি এখানে আসলে ভিকে ভাঙাচ্ছি এইখানে যে কুয়ার হিসাবে। তোমার কুয়া না দিয়ে যদি চৌবাচ্চা বা চারকোনা কিছু দেয় তখন কিন্তু ভি এর ওই যে চারকোনা ওই ঘনকের আয়তন হবে। এখানে এটা যেহেতু কুয়া তার জন্য ভিকে ভাঙালে πr² হবে। এটা হচ্ছে ভিকে ভাঙাইলে, যে ভিকে ভাঙাইলে πr² ইন্টু জি h'। এখন অনেকে এই যে এইচ আর h' এর মধ্যে গোল লাগায়, মানে ভুল ভাগ করে যে কোনটা এইচ আর কোনটা h'। দেখো ভাই, এই যে নিচে পানি আছে, এই পানিটার ভর কেন্দ্র হচ্ছে এই পানির মধ্যে। এই কুয়াটাকে যদি খালি করতে চাই তাহলে ভর কেন্দ্র থেকে আগে এতটুকু আমাকে যাইতে হবে, মানে এইটুক যাব, তারপরে কুয়ার মুখ পর্যন্ত যাইতে হবে। দেখো সম্পূর্ণটা 10 মিটার, আমি বলছি অর্ধেক ভর্তি, তার মানে এইটুকটা 5, এইটুকটা 5, তার মানে এইটুক 5 মিটার। আর ভর কেন্দ্র যেহেতু মধ্যে আছে তাহলে এইটুক আরও 2.5 মিটার না, তার মানে এই 2.5 মিটার যায় আরও 5 মিটার গেলে পানিটা ফেলতে পারবে, তার মানে মোট 7.5 মিটার। তাহলে h' মান হবে 7.5। আর এই দেখো এই রো আর ভি এই দুইটা আমি কিসের জন্য দিছি, এই ভর বের করার জন্য। ভর বের করার জন্য আমরা এইটা দিছি না, এতটুক পানি আছে না, তার মানে এইটুক আয়তন জুড়ে যদি পানি থাকে তাইলে এইটুক আয়তনে পানি থাকলে এই যে এখানকার এইচ এর মান এইটুক হবে, এইটুক 5 না, কারণ এইটুকু যে আমরা জানি রো ভি, রোর মান পানির জন্য 10⁻³ মানে 1000, আর ভি এর মান πr²h। এইচ মানে এইটুক যতটুকু পানি আছে। এই যে এইভাবে তুমি হচ্ছে কুয়া থেকে পানি তুলতে কৃতকাজ কীভাবে এটা হিসাব করতে পারবা। তাহলে এইচ আর h' ভিতর যেন কখনোই গুলাই ফেলো না ভাই। তারপরের পেজে যাই। দেখো ইটের স্তূপ গড়তে কৃতকাজ। তার মানে এখানে ধরো একটা ইট আছে, তারপরে আর একটা ইট রাখলাম, তারপরে আর একটা ইট রাখলাম, তারপরে আর একটা ইট রাখলাম, তারপরে আরেকটা, মানে এভাবে ইট রাখতে রাখতে এই যে স্তূপ গড়লাম, এটার কৃতকাজ কত হবে। এটার কৃতকাজ বের করার জন্য ধরো এটা একটা ইট, এটা একটা ইট, ইটটার উচ্চতা ডি মিটার, মানে ইটটা যখন শুয়েছিল তখন এর উচ্চতা ছিল ডি মিটার। দিয়ে এখন এই ইট
এর স্তূপ করতে কৃতকাজ হবে ডাব্লু ইকুয়াল টু তোমার এই ইটের ভরটা দিয়ে আছে ধরো এম, আর তোমাকে বললো যে একটার উপর একটা এভাবে 5টা ইট একটার উপর আর একটা রাখলে কৃতকাজ কত হবে, তাহলে ডাব্লু ইকুয়াল টু তুমি হবে এম জি, 5টা ইট রাখলে 5টা ইটের ভর, এখানে একটা ইট রাখলে একটা ইটের ভর, যয় কয়টা রাখবা ততগুলো ইটের ভর, এম জি এই যে ইটের প্রস্থ এম জি ইন্টু ডি, তারপরে তোমাকে বলছে না যে 5টা না 10টা যতগুলো ইট রাখবা এন, এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা করলে তোমার হচ্ছে যে একটার পর একটা ইট রেখে ইটের স্তূপ করলে যে কৃতকাজ হবে সেটা বের হবে। এন এর জায়গায় কয়টা ইট বসাইছো, ডি হচ্ছে ইটগুলার উচ্চতা। এখন তোমাকে যদি বলে ডি এইভাবে না রেখে ইটগুলো এইভাবে খাড়া করে দিছি, খাড়া করে দিলে ডিটা কোনটা হবে, তখন তোমার ওই ইটের যে দৈর্ঘ্য ছিল সেইটাই তোমার হচ্ছে উচ্চতা হয়ে গেল না, এই যে ডি, তখন কিন্তু এই ডি এর জায়গায় উচ্চতা বসবে। এটা তুমি কোশ্চেনে কীভাবে বলা আছে ওইটা খেয়াল করো ভাই। তারপরে সরল দোলকের বব সরাতে কৃতকাজ, এটা কেমন হবে, এটা দেখো আগে একটা চিত্র আঁকাই, এখানে ধরো একটা সরল দোলক আছে, সরল দোলকটা দোল খায়ে এইখানে চলে আসছে, তো এইটা হচ্ছে ধরো ভূমি, তাহলে সরল দোলকটা কত উচ্চতায় উঠছে, সরল দোলকটা উঠছে হচ্ছে এইচ পরিমাণ উচ্চতায় ভূমি থেকে, মানে এটা আসলে ভূমি না, উপরে ঝুলতেছে, কিন্তু সরল দোলক যতখানি আছে ওইখানে আমরা ভূমি চিন্তা করে নিছি, এটা এইচ। তে এইটার কৃতকাজ বা বিভব শক্তি কীভাবে বের করবো আমরা একটু দেখি, ইপি ইকুয়াল টু এম জি এইচ, সরল দোলকের ভর তো দেওয়া থাকবে, তোমাকে পরীক্ষার ভর দেওয়া থাকবে অথবা বের করার প্রসেস বলা থাকবে, জি এর মান মুখস্থ, আর এইচ কতখানি উচ্চতায় উঠছে এইটা বের করতে হবে। এই এইচ মানে দেখো তো ভাই এতটুক উচ্চতা না, তো এতটুকু উচ্চতা পাইতে হলে এই সম্পূর্ণ সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এল, ছোট হাতের এল, তো এতটুক এইচ এর মান যদি পাইতে চাই তাহলে এল মাইনাস এই যে এই উপরের এতটুকু অংশ আমার বাদ দিতে হবে না, এই সম্পূর্ণটা যদি এল হয় ওইখান থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলেই তো আমি এইটুক পাই, এইচ এর মান পাই, তাই না? তাহলে এখানে আমি একটা ত্রিভুজ কল্পনা করি, তোমার এখানে সরল দোলকটা কত ডিগ্রিতে আছে ওইটাও বলা থাকবে, এটা একটা থেটা, এটা যদি থেটা হয় ভাই তাহলে আমি একটু এখান থেকে মুছে দিলাম, এটা যদি থেটা হয় তাহলে এই উপরের অংশটুক এইটুক কি হবে দেখো, এটা অতিভুজ জানো, থেটা জানো, তাহলে এটা এল কস থেটা হবে না, এল কস থেটা হবে, তার মানে এইটাও জানো এইটাও জানো। এইবার তুমি এইটা বের করতে পারবা না আরামসে, এটা বের করার তো দরকার নেই, দেখো এল কস থেটা পেয়ে গেছো, এল মাইনাস এল কস থেটা দিলেই তো তোমার হচ্ছে এইটুক দূরত্ব এইচ এর মান পেয়ে যাচ্ছ, তাহলে এম জি এইচ এর জায়গায় সম্পূর্ণটা এল আর উপরেরটুক এল কস থেটা, তাহলে এল মাইনাস এল কস থেটা, তে এখান থেকে এল কমন নিলাম, তাহলে এম জি এল 1 মাইনাস কস থেটা। আমি ভাই পার্সোনালি এই লাইনটা মনে রাখতাম, এই লাইনটা মনে রাখা সোজা। এছাড়াও এই লাইন থেকে আরেকটা কাজ করা যায়, দেখো এম জি এল 1 মাইনাস কস থেটা না, 1 মাইনাস কস থেটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, এই লাইন লেখা যায় না, এই লাইন লেখা গেলে এই 2টা আমি একটু সামনে রাখলাম, সামনে রেখে এম জি এল সাইন স্কোয়ার থেটা বাই 2, তার মানে এভাবেও করা যায়। তাহলে এই রকম ম্যাথ আসলে কীভাবে করবো ভাই বুঝছো, আমি পার্সোনালি এই লাইনটা মুখস্থ রাখতাম, এখন তোমার যেটা ইচ্ছা সেটা মুখস্থ রাখতে পারো, কোনো সমস্যা নেই, সবগুলা দিয়েই ম্যাথের রেজাল্ট তোমার সেমই আসবে ভাই। পরের পেজে যাই দেখি কী আছে, এই যে ক্ষমতা আর কর্মদক্ষতা, তাই ক্ষমতা তো যে প্রথমেই আমরা বলছিলাম, কিন্তু ক্ষমতা নিয়ে এখানে তোমার খুব একটা বলার দরকার নেই, শুধু কর্মদক্ষতাটা বলি। কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন ইন্টু 100%, অথবা ইটা ইকুয়াল টু ই ইন মানে ই আউট ডিভাইডেড বাই ই ইন ইন্টু 100%, এটা হচ্ছে কর্মদক্ষতার তোমার সূত্র। এখন তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন লাগে পি আউট কোনটা পি ইন কোনটা, ওইটা একটু আমি পরে বুঝাবো ভাই, তার আগে আরেকটা জিনিস বুঝাইনি। ধরো তোমার একটা মেশিন আছে, আচ্ছা মেশিন না, তুমি একটা কুয়া থেকে পানি তুলতেছো, এরকম অনেক ম্যাথ আসে না, তোমার বললো একটা কুয়া থেকে পানি তুলতেছো, প্রথমে একটা মোটর লাগাইলা, মোটরটা 10 মিনিট চলে নষ্ট হয়ে গেল, মোটরটার কর্মদক্ষতা N1, তারপরে আরেকটা মোটর লাগাইলা, ওইটার কর্মদক্ষতা N2, ওইটা আরও 10 মিনিট চলে বন্ধ হয়ে গেল, তারপরে আরেকটা মোটর লাগাইলা, ওইটা কর্মদক্ষতা N3, এই 3টা মোটরেরই তোমার হচ্ছে
3বার লাগানো হইলে আর শেষে নষ্ট হয়ে গেছে, তাইলে বা হচ্ছে নাকি তৃতীয় নম্বর মোটরটা ভালো আছে কিন্তু সম্পূর্ণ পানি তুলে ফেলছে, তাইলে যে 3টা মোটর মিলে একটা কুয়ার সম্পূর্ণ পানি তুললো না, তাইলে যদি তোমাকে কোশ্চেনে ফাইনালি বলা হয় যে ওই যে পানিটা তোলা হয়েছে ওই পানি তোলার কাজ ওই ওই ইফিসিয়েন্সি কত, পানি তোলার কর্মদক্ষতা কত ছিল, এখন তখন তো 3টা মোটর 3 সময় ইউজ করা হয়েছে, তাহলে কোনটা আসলে একজ্যাক্ট তোমার হচ্ছে ইকুভ্যালেন্ট বা সমতুল্য কর্মদক্ষতা হবে, ওইটা হবে তোমার ভাই এন ইকুভ্যালেন্ট ইকুয়াল টু যতগুলো আছে, মানে যতগুলো মোটর ইউজ করছে, আমি এখানে 3টা দেখাইছি, ওটা যদি 4টা 5টা হয় N1 ইন্টু N2 ইন্টু মানে এটা 3, মানে যতগুলো আছে সবগুলো গুণ করলে যেটা হবে ওইটাই হচ্ছে তোমার তুল্য কর্মদক্ষতা, তাহলে আমি ওইটাই লিখে দিই এখানে। দেখো এটা যদি একটা মোটর হয়, মোটরের মোটর বা একটা কোনো সিস্টেম, যেখানে সিস্টেমে কি হয়েছে একটা জিনিসের ইটা 1 একটা মোটর বা একটা, হ্যাঁ একটা মোটর, এখানে আর একটা মোটর ইটা 2, এখানে আর একটা মোটর ইটা 3, মানে 3টা গেল না, তার মানে এখানে হচ্ছে ইনপুট হইল পি ইনপুট দিলাম, এ পাশ থেকে পি আউট পাইলাম, তাইলে কর্মদক্ষতা ইটা ইকুইভ্যালেন্ট হবে ইটা 1 গুণন ইটা 2 গুণন ইটা 3 গুণন ডট 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 ইটা এন, মানে এন সংখ্যক যতগুলো তোমার মোটর লাগানো হয়েছিল সবগুলোর কর্মদক্ষতার গুণফলই হবে তুল্য কর্মদক্ষতা। তো এইটার তোমার যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম ভাই যে ই আউট আর পি আউট এটার মধ্যে অনেকের কনফিউশন লাগে। পি আউট, সরি পি আউট আর পি ইন এর মধ্যে, পি ইন পি আউট কি, দেখো ভাই পি আউট মানে আউটপুট বের করে দিচ্ছে, আর পি ইন মানে সে নিচ্ছে, ভিতরে নিচ্ছে। তো এখন তুমি একটা বাইকের উদাহরণ দিয়ে বুঝো, ধরো একটা বাইক আছে, মানে একটা একটা ধরো বাইক আছে, এই বাইকটা তুমি হচ্ছে বাইকের উদ্দেশ্য কি, তুমি এই পি আউটের আগে বাংলা বোঝো, পি আউটের বাংলা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা, বা যেই তুমি যেই ক্ষমতাটা তুমি পাও লভ্য কার্যকর ক্ষমতা, আর পি ইন মানে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, তাই লভ্য কার্যকর ক্ষমতা আর ব্যয়িত শক্তি। তো লভ্য কার্যকর ক্ষমতা, ধরো তুমি একটা বাইক কিনছো, বাইক কিনে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে কলেজে যাওয়া, তাইলে তুমি কি লাভ করতে চাও, তুমি তাড়াতাড়ি কলেজে যাইতে চাও, লাভ করতে চাও যেটা, সেটা হচ্ছে পি আউট, তার মানে বাইকটা যে তোমাকে এই তোমার কলেজ পর্যন্ত নিয়ে গেল, এইটা হচ্ছে পি আউট, বা এই ইঞ্জিনটা কত দূরে গেল তোমার কলেজ পর্যন্ত গেল, এটা হচ্ছে তোমার পি আউট। আর পি ইন কি, তোমার ব্যয়িত শক্তি, তুমি এই যে কলেজে খুব তাড়াতাড়ি যাইতে পারলা, আরামে যাইতে পারলা, এখন এটা কিসের জন্য যাইতে পারলা, এই আরামে যাওয়ার জন্য তুমি কি ব্যয় করতে পারো, টাকা ব্যয় করতে পারো, বা এই বাইকের পিছনে তেল ব্যয় করতে পারো, তার মানে কি বাইকে ইনপুট হিসেবে তেল দিলা না, তে বাইকের যে ইনপুট পাওয়ার ওইটা হচ্ছে যে তুমি ব্যয়িত শক্তি যেটা, সেটাই হচ্ছে ইনপুট পাওয়ার, মানে এটা আমি বাইকে দিলাম, আর আউটপুট মানে বাইক থেকে আমি যেটা পাইলাম। তাহলে আশা করি ভাই এটা নিয়ে আর কনফিউশন হবে না, পি আউট মানে যেটা তুমি হচ্ছে আউটপুট রেজাল্ট হিসেবে পাচ্ছ, আর পি ইন মানে যেটা তুমি দিচ্ছ, বা তোমার মোটরের গায়ে যেটা লেখা আছে যে এত ওয়াট, ওইটাই হচ্ছে পি ইন। তাহলে পি ইন আর পি আউট শেষ। এখন আসলে আমাদের হাতুড়ি পেরেক, তাই হাতুড়ি পেরেকের ভাই 3টা কেস হয়, আমি একটু কেসগুলো আগে আঁকাই নিয়ে যাচ্ছে তোমাদের সময় নষ্ট না হয়। দেখো হাতুড়ির অনেকগুলো চিত্র আঁকাইছি। প্রথমটা দেখো একটা দেওয়ালে আঘাত করতেছে, এই দেওয়ালে তোমার এইরকম একটা দেওয়াল আছে এই পাশে, এই দেওয়ালটাতে আঘাত করতেছে, মানে তুমি দাঁড়ায় তোমার টেবিলের সামনে যে দেওয়ালটা আছে ওই দেওয়ালটাতে তুমি আঘাত করতেছে একটা ছবি বা সূত্র লাগানোর জন্য। তাইলে এইখান থেকে এই হাতুড়টা এইদিকে ধরো ভি বেগে আঘাত করতেছে, তাইলে কৃতকাজ ডাব্লু ইকুয়াল টু হবে, এই ডাব্লু ইকুয়াল টু এফ এস লেখা যায় না, তাই আমি এই পেরেকটা ভিতরে যতখানি ঢুকবে এক্স পরিমাণ ঢুকবে না, এই দেখো এক্স পরিমাণ ঢুকবে না, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, সেইখান থেকে আমি লিখলাম এফ এক্স, এটা হচ্ছে কৃত কাজ, কিন্তু এফ ইন্টু এক্স ইকুয়াল টু, দেখো আমরা ওই যে কাজ শক্তি উপপাদ্যের ভিতরে পড়ছিলাম কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তি পরিবর্তন, দেখো গতিশক্তি পরিবর্তন কি হয়েছে, এখান থেকে ভি বেগে যায়, এই পেরেকটা যখন গেড়ে যাবে একদম ভিতরে ঢুকে যাবে তখন কি তার গতিশক্তি 0 হবে না, তাহলে গতিশক্তির পরিবর্তন কি হবে, হাফ এম ভি স্কোয়ার মানে হাফ এম ইউ স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভি তো ওই যে লাস্টে 0 হয়ে যাবে তার জন্য হাফ এম ইউ স্কোয়ার, কিন্তু ওটাকে আমরা হাফ এম ভি স্কোয়ারই লিখলাম, হাফ এম ভি স্কোয়ার। তার মানে দেওয়ালে পেরেক পুঁততে গেলে কৃতকাজ এফ এক্স মানে প্রযুক্ত বল আর হচ্ছে যতটুকু পেরেকটা ভিতরে ঢুকে যাবে এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন সেম কাজ দেখো এবার কি হয়েছে, এবার তোমার ফ্লোরে এই দেখো এর নিচে ফ্লোর আছে, ফ্লোরের উপরে একটা হচ্ছে হাতুড় দিয়ে পেরেক গাঁথতেছে, সেম কাজ এফ এক্স, এফ এক্স মানে কৃতকাজ, এফ হচ্ছে বল আর এক্স হচ্ছে কতখানি ঢুকবে পেরেকটা, কৃতকাজ ইকুয়াল টু দেখো উপর থেকে তোমার হাতুরটা পড়তেছে না, মানে হাতুর একটা বেগে পড়তেছে হাফ এম
ভি স্কোয়ার প্লাস এই দেখো তোমার হাতুরটা যদি বেগে নাও পড়তো, তোমার এমনিও হাতুরটাকে যখন আঘাত করা হইতো, হাতুরটা এম জি মানে হাতুরটার যে ভর আছে এম জি পরিমাণ ভর নিয়ে পড়তো, প্লাস এই পেরেকটা এক্স পরিমাণ ঢুকে যাইতো, তাহলে প্লাস এম জি এক্স, এইটা হচ্ছে ফ্লোরে থাকলে। এখন দেখো কি হয়েছে, এবার হচ্ছে সিলিংয়ে মানে তোমার ফ্যান যেখানে আছে সিলিংয়ে তুমি পেরেক পুঁততেছে, সিলিংয়ে পেরেক পুঁততে গেলে তোমার কি হবে, সেমভাবে এফ এক্স ইকুয়াল টু তোমার এই দেখো এই হাতুরটা গতিশক্তি দিয়ে লাগতেছে হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এর আগে দেখো এই যে এখানে কি ফ্লোরে পোতার সময় এম জি এক্স নিচের দিকে কাজ করছিল, তাই না? কিন্তু এখন সিলিং উপরে এম জি এক্স নিচের দিকে কাজ করবে না, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না, মাইনাস এম জি এক্স। কারণ দেখো তোমার সিলিংয়ে এটা তুমি নিজেই উপলব্ধি করতে পারো, সিলিংয়ে তোমার পেরেক পোতা কষ্টকর না, আর তোমার হচ্ছে মেঝেতে পেরেক পোতা তুলনামূলক সোজা না। আবার ধরো একটা ঢালু তলে তুমি হচ্ছে পেরেক পুঁততেছো, এটা হচ্ছে থিটা, তাইলে এটা নিচে কাজ করতেছে এমজি, এমজি কাজ করলে এটা কি হবে, এটাও থিটা না, এটা যদি থিটা হয় তাহলে এমজি এটা কি সাইন থিটা না, এমজি সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, এইটারই বিভিন্ন কেস, আগের তিনটা না দেখো, কিন্তু তুমি আগের তিনটাই মনে রাখবে, এই অ্যাকচুয়াল সূত্রেও মনে না রাখলেও চল, আবার রাখলেও চল। তাহলে এফ এক্স কৃতকাজ ইকুয়াল টু প্রথমে হাফ এম ভি স্কোয়ার, কারণ আমার হচ্ছে এই হাতুড়ি তো আমি আঘাত করতেইছি, এটাতে কোনো চেঞ্জ নাই, হাফ এম ভি স্কোয়ার প্লাস তোমার কি হয়েছে এম জি বরাবর এম জি সাইন এক্স, এই দিক বরাবর পেরেকটা গাচ্ছে না, এই দেখো পেরেকটা এদিক বরাবর গাচ্ছে না, এই দিক বরাবর গাঁথলে এম জি কতখানি গাত এম জি ওই যে সাইন থিটা, কিন্তু ওই যে এক্স পরিমাণ গাচ্ছে ওইটা আগেই লিখিনি, কস থিটা পরে লিখলে সুন্দর দেখা যায়, এম জি এক্স কস থিটা। তাইলে এইভাবে হচ্ছে হাতুড়ি পেরেক গাঁথলে কি হয়, এই সূত্রগুলো এখানে একসাথে দেওয়া আছে। তারপরে লাস্ট, লাস্ট না আর একটা মনে হয় আছে, পেরেকের ভর, ও পেরেকের ওপর ভর পড়ে এক্স পরিমাণ, এখানে একটু আমি হয়তো দিতে ভুলে গেছি, ধরো এটা একটা ভূমি, এর উপর একটা পেরেক আছে, এই পেরেকের উপরে এখান থেকে একটা ভর পড়ছে, বল পড়ছে, বল পড়ার পরে কি হয়েছে, এই পেরেকটা গেড়ে এই যে এভাবে ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেলে এটা কি তো কাজ কি হবে, এফ এক্স ইকুয়াল টু এম জি, এই যে যত উচ্চতা থেকে পড়ছে এটা এইচ উচ্চতায় পড়ছে, আর পেরেকটা গাড়ছে হচ্ছে এক্স পরিমাণ, এম জি এইচ এর জায়গায় এম জি এইচ প্লাস এক্স, এটা হচ্ছে পেরেকের উপর যদি ভর পড়ে পেরেকটা গেড়ে যায় তাহলে কৃতকাজ। তারপরে বস্তুর অবস্থানের কৃতকাজ, বস্তুর অবস্থানে কৃতকাজ, এটা একটা সুন্দর ম্যাথ, সরি ম্যাথ আসে এরকম, অনেক সময় দেখবা এরকম একটা সিলিন্ডার দেওয়া থাকবে, সিলিন্ডারটায় শোয়ানো অবস্থা থেকে খাড়া করা হবে, এভাবে খাড়া করাইলে কত পরিমাণ কৃতকাজ হয়েছে ডাব্লু, ওইটা তোমার বের করতে বলবে। তাইলে দেখো প্রথমে যখন শোয়ানো অবস্থায় ছিল তার ভর কেন্দ্র এইখানে ছিল না, যখন খাড়া করলো তখন ভর কেন্দ্র এইখানে হয়ে গেল না, তার মানে তাদের হচ্ছে এই ডাব্লু ইকুয়াল টু আমরা কি জানি এম জি এইচ, এটা হচ্ছে এইচ প্রাইম, ভর কেন্দ্রে স্মরণ হয় না, তাইলে দেখো প্রথমে ভর কেন্দ্র এটা কিন্তু ভূমি, প্রথমে ভর কেন্দ্র ছিল এইখানে, পরে ভর কেন্দ্র হইল এইটুক, তার মানে এইটুক উচ্চতাই তো আমার হচ্ছে এইচ প্রাইমের মান না, এইটুক উচ্চতায় এখানে বসাইতে হবে। তো এইটা তুমি কিভাবে বের করবা, দেখো প্রথমে ভর কেন্দ্র ছিল এইটা যে উচ্চতা ছিল ধরলাম এ, এর অর্ধেকে ভর কেন্দ্র ছিল না, তার মানে প্রথমে ছিল এর অর্ধেকে এটা ভর কেন্দ্র, আর যখন এই যে লম্বা হয়ে গেল তখন এটা এইচ না, তাহলে এইচ এর অর্ধেকে ভর কেন্দ্র হইল, তার মানে এই মধ্যের এইচ প্রাইম ইকুয়াল টু হবে এইচ বাই টু মাইনাস এ বাই টু, এটা না, তার মানে কি এইটা কি পরের অবস্থান আর এইটা দেখো আগের অবস্থান না, তার মানে এটা তুমি এইভাবে সূত্রটা লিখতে পারো এম জি এইচ বাই টু মাইনাস এক্স বাই, আচ্ছা এক্স না এ বাই টু লিখি, এ বাই টু, তো এটা তুমি হচ্ছে এম জি, এটা হচ্ছে পরের উলম্ব উচ্চতা ডিভাইডেড বাই টু মাইনাস এটা কি আগের না, আগের এই যে উলম্ব উচ্চতা না, আগের উলম্ব উচ্চতা ডিভাইডেড বাই টু, এইটা হচ্ছে তোমার বস্তুর অবস্থান পরিবর্তনের কৃতকাজ। আর একটা জিনিস আসে ভাই, এইটাই হচ্ছে লাস্ট, সরি ভাই এখানে পেজ শেষ, আমি একটা পেজ নিয়ে নিই,
এখানে দেখো আর একটা জিনিস যেটা আসে, এটাই তোমাকে পড়ায়, মানে এইটা লিখে দিলেই এই চ্যাপ্টারের সকল সূত্র জানা হয়ে যাবে। দেখো আর একটা যেটা, সেটা হচ্ছে অনেক সময় বলবে তোমার একটা লাঠি ছিল আর একটা বল ছিল, লাঠির মাথায় বলটা বাঁধা হইলো, বেঁধে লাঠিটাকে খাড়া করা হইলো বল সহ, তাইলে কৃতকাজ কত হবে? অথবা অনেক সময় এখানে একটা পাইপ বলতে পারে, পাইপ বলে তোমার যদি ভর কেন্দ্র বলবে, তাহলে ভর কেন্দ্র বললে আগে যেভাবে বলছিলাম ওইভাবেই করবা। কিন্তু আবার অনেক সময় বলবে যে এখানে হচ্ছে পাইপের বদলে বলবে মই, একটা মই ছিল, মইয়ের আগে একটা বল লাগানো আছে, তারপরে এইখানেও আর একটা ওই মইটাকেই খাড়া করা হয়েছে বল সহ, তাহলে তোমার কৃতকাজ করতে হবে। এইখানে কৃতকাজ বের করার জন্য প্রথমে দেখো মই ছিল এরকমভাবে, এইখান থেকে মইকে খাড়া করছি, মইয়ের এইচ আছে না, তার জন্য মই ডাব্লু মই, মানে মইকে শুধু খাড়া করতে কৃতকাজ কত হয়েছে, প্লাস এই বলটাকে এখান থেকে এখানে আনতে কৃতকাজ হয়েছে ডাব্লু বল, এই দুইটা যোগ করলে তোমার টোটাল কৃতকাজ পেয়ে যাবা। টোটাল কৃতকাজ দেখো, মই যখন তোমার ব্যাসার্ধ না বলবে, ধরো এরকম ছিল, তোমার যখন মইয়ের কোনো ব্যাসার্ধ টেসার্ধ যদি কিছু না বলে তাহলে মই এখানে ছিল, মইয়ের ভর কেন্দ্র ভূমিতেই ছিল, পরে এইচ যদি উচ্চতা হয়ে থাকে তাহলে ভর কেন্দ্র এখানে হইলো, তাহলে উচ্চতা হবে h/2। কিন্তু তোমার যদি বলে যে এটা আসলে সিলিন্ডার আকৃতির একটা হচ্ছে দণ্ড যার ভর কেন্দ্র এখানে ছিল, তার মানে এটা a/2 না, a/2, আর এটা হচ্ছে h/2 দাঁড় করানোর পর, তাহলে এখানে a/2 আর h/2, মানে কেবলই যেটা শিখাইলাম এই যে এই সূত্রটাতে ময়ের বের করবা। আর বলের ক্ষেত্রে এখানে দেখো বল ছিল, এটা ভূমি, বলের যদি ব্যাসার্ধ বলে তাহলে ব্যাসার্ধ পরিমাণ উপরে ছিল, আর এইখানে নিয়ে গেলে ব্যাসার্ধ প্লাস এই যে এইখানে বলটা এইখান থেকে এইখানে গেল, তার মানে এই ব্যাসার্ধর নিচের টুক বাদ যাবে, আর এইখান থেকে এইটুক ধরে তোমার তোমার যতটুক ভর কেন্দ্র হয় ততটুক বলের ক্ষেত্রে হবে, তাই না? আর যদি তোমার শুধু বল বলে কিন্তু কোনো ব্যাসার্ধ না দেওয়া থাকে, তাহলে ভূমি থেকে কতখানি উঠছে ততটুকু বসাইলেই তোমার কৃতকাজ পেয়ে যাবো। তাহলে শেষ ভাই, এতটুকুই ছিল আজকের মতো। তো তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে ভাই, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে তোমাদের যারা হচ্ছে ফার্স্ট ইয়ার আছো কলেজের গ্রুপে শেয়ার করে দিতে পারো। যারা এই যে পরীক্ষার্থী তারা তোমরা এই পরীক্ষার আগের রাতে ভিডিওগুলো দেখতে পারো, তোমার যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে তোমরা লাইক করে দিতে পারো, তারপরে শেয়ার করতে পারো। আর কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে আমার ভিডিওগুলোতে কোথায় উন্নতি করা দরকার, বা কিভাবে বুঝাইলে তোমরা ভালো বুঝবে, বা কোন টপিকের উপর ভিডিও চাই, বা কী ধরনের ভিডিও চাই সেগুলো বললে আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো ভাই। তোমাদের এই কমেন্ট আমাকে উৎসাহ করবে যে কিভাবে আমরা করব। আর চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আমাকে উৎসাহিত করার জন্য। সাবস্ক্রাইব না করলে তুমি সারা জীবনে এই ভিডিওগুলো ফ্রিতে দেখতে পারবা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।